আসসালামু আলাইকুম। আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম ডাটা এন্ট্রির উপরে। ঠিক আছে? ডাটা এন্ট্রি অ্যাকচুয়ালি একটা জব। এরকম সেম লেভেলের আরো অনেকগুলি আমি জিনিসটা পরিষ্কার করছি আপনাদের। অনেকে অনেকে মনে করেন যে শুধু ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি করতেছেন। ঠিক আছে? ডাটা এন্ট্রি তো একটা জব। এরকম আরো অনেক জব আছে ১০০ র মতো। হ্যাঁ? আমি প্রায় ৬০-৭০ টার মতো দিচ্ছি। তারপরে আমি আজকে ডাটা এন্ট্রি কি অ্যাকচুয়ালি পার্টিকুলার আমরা যে বলি ডাটা এন্ট্রিতে আপনি করবেনটা কি সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি, একটু মনোযোগ দেখেন। তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? আমি যদি আমার গতকালকের ফাইলে যাই, ধরেন এখানে গেলাম, এটাতে গেলাম, ভেরি ইজি ওয়ে ফ্রিল্যান্সিং বলছিলাম, ডাটা এন্ট্রি। এই যে ডাটা এন্ট্রিটা এটা কি, এক কথায় কোনো কিছু লেখা বা লেখাকে কম্পিউটারের ভিতরে প্রবেশ করানোই হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি করলাম, তাহলে কি হতে পারে সেটা? ফার্স্ট অফ অল যে জিনিসটা আসতেছে সেটা হলো টাইপিং। আপনাকে টাইপিং জানতে হবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি টাইপিং জানবেন, এখন কি করবেন, কোথায় থেকে টাইপ করবেন? ওই ভদ্রলোক যিনি ক্লায়েন্ট, যিনি আপনাকে কাজ দিবেন, সে আহ, কাজ দিবে ফাইবারে, আপওয়ার্কে। আপনি আপওয়ার্ক ফাইবারে অ্যাকাউন্ট আছে, আপনাকে বলবে যে এই কাজটা পারেন কিনা। আমি ডিটেলস সব দেখাবো, আমার অ্যাকাউন্ট থেকেও দেখাবো। আমি ড্যামি প্র্যাকটিস করার জন্য আপনাদের জন্য অ্যাকাউন্ট খুলে রেখেছি, সেটা আমি দেখাবো। তার আগে আমি বলতেছি যে ডাটা এন্ট্রিটা কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ডাটা এন্ট্রি হচ্ছে, ধরেন সেটা হতে পারে, ধরেন একজন সাংবাদিক। হ্যাঁ, সে, তার তো ওইখানে কম্পিউটারে লেখার সময় নাই। একটা ঘটনা ঘটছে, সে খাতার মাঝে লিখবে। ঠিক আছে? ঘটনাটা বিবরণ ইংলিশে হোক বাংলায় হোক যেটিও সে লিখবে। লেখার পরে সেটা কম্পিউটারে টাইপ করবে, তার আলাদা লোক আছে। ওই যে আলাদা লোকটা, হ্যাঁ, ওই লোকটার কাজই হইলেন আপনি। সে কি করলো, আলাদা লোক ধরেন তার নাই, সে কি করবে, আপওয়ার্কে বা আমি বিভিন্ন দেশের কথা বলছি, তার কোনো লোক নাই, সে সাংবাদিক করে। সে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার মতো ভালো ভালো প্ল্যাটফর্ম, প্লেস, মার্কেট প্লেস গুলির অবলম্বনে সে কাজটা করে। তো সে কি করবে, ওইখানে বলবে যে আমার এই লেখাগুলো কম্পিউটারে টাইপ করে দাও। তো সে কি করবো, ওটার স্ক্রিপ্ট ছবি উঠাইয়া পাঠাই দিব। ঠিক আছে? তখন কি করব, ফাইবারে অ্যাকাউন্ট আছে আপনার, আপনাদের বলবে যে এইটা টাইপ করে দিবেন, এত রেট ডিটেলস দেওয়া থাকবে, আমি সব দেখাবো কিভাবে থাকে। এটা একটা। তারপরে যেমন আমি দেখাই দিচ্ছি বাস্তবে, যেমন মনে করেন এরকম এরকম একটা লেখা স্ক্রিপ্ট থাকলো। হ্যাঁ, আপনাকে বললো যে এটা টাইপ করে সফট কপি বানায় ফরম্যাট করে দাও। তো আপনি কি করবেন, কম্পিউটার থেকে টাইপ করবেন, সুন্দর করে টাইপ করে আপনার মনের মতো করে সুন্দর করে সাজায় দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অথবা তারা ইনস্ট্রাকশন দিবে, যদি কিছুই না বলে সুন্দর করে একটা ডকুমেন্ট আপনি বানাই দিবেন। ঠিক আছে? এখন বলবে যে ঠিক আছে, আমি দেখাইছি অল্প, সেটা হতে পারে ৫ পেজ, ১০ পেজ, ২০ পেজ, ৫০ পেজ হতে পারে। হ্যাঁ? যত পেজ বেশি তত টাকা বেশি, সময় বেশি, আপনি করবেন। হ্যাঁ? তারপরে হতে পারে সেটা বিভিন্ন ধরনের মিটিং এর এজেন্ডা, বিভিন্ন ধরনের হতে পারে সেটা হাতের লেখা না, কম্পিউটারের লেখা, নরমাল ভাবে লেখা আছে, সেটাকে ফরমেট করে সুন্দর করে নাম্বারিং করে বুলেট দিয়ে, আ যেগুলো আপনারা জানেন, এই জিনিসটা সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করে বই বানিয়ে পেজ নাম্বার দিয়ে হেডার লিখে হালকা একটু ডিজাইন করে এই জিনিসটা আপনি করে দিবেন। ঠিক আছে? দ্যাট ইজ কল ডেটা এন্ট্রি। নাম্বার 1, এটা একটা ডেটা এন্ট্রির একটা পার্ট। ঠিক আছে? এটা হলো ডেটা এন্ট্রি। আপনি ডেটা এন্ট্রি করবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ডেটা এন্ট্রি কি ওয়েব রিসার্চ না? হ্যাঁ, এটা একটা পার্ট, কিন্তু ওয়েব রিসার্চ এবং ডেটা এন্ট্রি টোটালি আলাদা জিনিস। দুইটা দুই জগৎ। হ্যাঁ, ওয়েবে যেতে হবে আপনাকে, ডাটা এন্ট্রিতে আপনি ওয়েবে নাও যাওয়া লাগে, আপনাকে গিয়ে ওয়েব নিয়ে কাজ করতে হবে না, আপনাকে যে জিনিসটা দিছে টাইপ করে তাদেরকে দিতে হবে। আর ওয়েব রিসার্চ হচ্ছে ওয়েবে গিয়ে কিভাবে রিসার্চ করে সেই জিনিসটা করা। ঠিক আছে? আশা করি ডাটা এন্ট্রির কাজটা বুঝছেন, আপনারা টাইপ করবেন। আর ওয়েব রিসার্চ আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কি ধরনের কাজ হতে পারে। হুম, তো সেটা হতে পারে, যেমন মনে করেন আমি যাচ্ছি আপওয়ার্কে, ধরেন আমি এখানে গেলাম, আপওয়ার্ক কোথায় আছে, ধরেন এখানে আছে আপওয়ার্ক। ঠিক আছে? আপনি এখানে লিখলেন ওয়েব রিসার্চ, আর ই এস ই আর সি এইচ, রিসার্চ লেখেন, ডাটা এন্ট্রি বাদ দেন, জাস্ট খালি ওয়েব রিসার্চটা লেখেন।
তাহলে দেখবেন যে কত ধরনের কাজ কি রিলেটেড আমি দেখাচ্ছি। ওয়েব রিসার্চ, হ্যাঁ, রিসার্চ লিখে এন্টার দেন। এন্টার দেওয়ার পরে এখানে দেখেন এই যে আপনার কাজের সিস্টেম এখানে দেওয়া আছে। পেমেন্ট ভেরিফাইড, ভেরি গুড। হ্যাঁ, সে যে লোকে দিবে সে স্পেন্ড করছে $50। দিস ইজ ইন্ডিয়া। আওয়ারলি ইন্টারমিডিয়েট ইজ টাইম। হুম, টাইম হচ্ছে 1 থেকে 3 মাস আপনাকে কাজটা লেস দেন 30 পার উইক। এক সপ্তাহে ওই কোম্পানির আন্ডারে থাইকা 7 দিনে 30 ঘন্টা কাজ করতে হবে আপনাকে। নাম্বার 1, we are seeking an experienced WordPress developer to design, develop and ধরেন and implement a new website. ওকে, আচ্ছা, এটা যারা ওয়ার্ডপ্রেস এর কাজ জানে তাদের জন্য হয়তো আমি ডাইরেক্ট আমাকে এখানে মেনশন করতে হবে ডাটা এন্ট্রি ফর ডাটা ENTRY ডাটা এন্ট্রি রিলেটেড, তাহলে সে অন্য হবে। ওকে, এখন দেখেন এখানে লেখা আছে hourly expert is time less than 1 month. Okay, 30 words. Comprehensive SEO edit, what is include? A detailed analysis of your website to identify technical issue, keyword, opportunity, benefit. আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস এর জন্য, আপনার জন্য না, আপনার জন্য প্রোডাক্ট আপলোড। কেন ওয়ার্ডপ্রেস আসে কেন? এক মিনিট দাঁড়ান, এসইও বুস্ট এগুলি না, আমি ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ জব। ওকে, পেয়ে গেছি আমাদের কাজ। দেখেন এখানে লেখছে রিয়েল এস্টেট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফর কমিউনিটি ডেটা, অর্থাৎ এক ভদ্রলোক, আমি সহজ, ইউনাইটেড স্টেটের এক ভদ্রলোক, সে ব্যবসা করবে রিয়েল এস্টেটের। ওকে, এখন তার অনেক কিছুর দরকার, লঘু দরকার, তারপরে সে যা বুঝতেছে না কিভাবে সে ব্যবসা ব্যবসা করবে বুঝে, কিন্তু ওয়েবসাইটে কিভাবে দিতে হবে, একটা ওয়েবসাইট বানাবে, একটা ওয়েবসাইট বানাইতে গেলে অনেক কিছু লাগে, তাই না? তো সে ডাটা এন্ট্রির মাধ্যমে সে কিছু জিনিস নিবে, কন্টেন্ট লাগে, ভিডিও লাগে, কত কিছু লাগে। তো এইগুলি সে আপওয়ার্কের হেল্প নিছে যে আহ, কিছু টাকা খরচ করে সে জিনিসগুলি পাবে, পরে একটা ওয়েবসাইট বানাবে। তো এখানে লেখা আছে দেখেন আওয়ারলি 7 to 15, অর্থাৎ $7 থেকে $15 আপনি 1 ঘন্টা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, ইন্টারমিডিয়েট লেভেল, টাইম লেস দেন 1 মান্থ। হ্যাঁ, তো 1 মাস আপনার সময়, 1 মাসের কম, আর 30 ঘন্টা টোটাল কাজ করতে হবে। তো 1 ঘন্টায় আপনি যদি $15 কাজ করেন তাহলে 30 × 15 দেখেন কত আসে। ঠিক আছে, 3 × 5 = 45, আই থিঙ্ক 45, ঠিক আছে, $450 হতে পারে। জব ডেসক্রিপশন এখানে লেখা আছে ডিটেলস, উই আর লুকিং ফর এ, ঠিক আছে, উই আর লুকিং ফর এ ডিটেল ওরিয়েন্টেড রিয়েল এস্টেট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট টু হেল্প গ্যাদার ইনফরমেশন অন রেসিডেন্সিয়াল কমিউনিটিস ফর ইউজ ইন ভিডিও কন্টেন্ট। ভিডিও থাকে যদি আপনাকে 10টা বা 20টা 50টা ওয়েবসাইটের নাম দিয়ে দিবে, সেই সেখান থেকে কোনো ভিডিও থাকলে ভিডিওগুলি কন্টেন্ট লিঙ্কটা দিতে হবে, তারপরে সেই লোগোগুলো দিতে হবে। হ্যাঁ, কিভাবে লোগো দিতে হবে সেটা বলে দিবে। ইউর টাস্ক বলতেছে তোমার কাজ হচ্ছে উইল বি কালেক্ট, মানে কালেক্ট মানে সংগ্রহ করা, কম্প্রিহেনসিভ ডেটা, ওইখান থেকে ডেটা নিবা on the homes available in each community including details on builders home types। সে কিভাবে ওইখানকার যে কন্টেন্ট গুলা কিভাবে লেখছে, একটা বাড়ির ছবি দিছে, ছবির নিচে লেখছে কি লেখছে, যে লেখাগুলি হচ্ছে
ধরেন অনেক সুন্দর বাড়িটা, এত স্কোয়ার ফিট, এত টাকা ব্লা ব্লা যা আছে ওই জিনিসগুলি আপনি কপি পেস্ট করে একটা ফাইলে নিবেন, ফাইলে নিয়ে ওই কোম্পানির আন্ডারে একটা ডকুমেন্ট জমা করবেন, বাস জমা কইরা ওরে পাঠাই দিবেন, এইটাই আর কিছু না। সেটা এক্সেলে ওরা দিতে পারে, কি কি লাগবে রিকোয়ারমেন্ট আপনাকে বলে দিবে, ঠিক আছে? তারপরে এখানে বলতেছে রিসার্চ মেথড, অনলাইন রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, হোয়াটএভার আপনাকে এইগুলি সম্পর্কে জানা থাকতে হবে। ঠিক আছে? আরো সুন্দর, সুন্দর জব আছে। এই যে প্রত্যেকটা কাজের রেট দেওয়া আছে। আপনার পছন্দ হইলে করবেন, পছন্দ না হইলে করবেন না। আপনার দেখার সুযোগ আছে। সবকিছু আপনি এইখান থেকে আপনি করতে পারেন। ঠিক আছে? কালেকশন অফ রুলস, লিস্ট আছে, অনেক কাজ আছে। এই কাজগুলোই আপনি করবেন। ফর এক্সাম্পল আপনাকে বলল যে ধরেন ১০ টা কোম্পানির নাম দিয়ে বলল ১০ টা কোম্পানির বা ৫ টা কোম্পানির সবগুলো ব্র্যান্ড লোগো আমার চাই। হ্যাঁ? এবং সেটা পিএনজি ফরম্যাটে চাই। তো আপনাকে কি করতে হবে? সেই লোগোটা বানাতে হবে এমন না। আপনি শুধু খালি ডাউনলোড করে লোগোটা বা সেভ করে সেটাকে পিএনজি তে কনভার্ট করে। যদি পিএনজি তে অলরেডি করা যায় ইটস ফাইন। আর যদি না হয় তাহলে আপনি পিএনজি বানায় নিবেন। আপনি স্ক্রিনশট নিয়ে সেটা পিএনজি বানায় দেন। দেয়ার ইজ নো ইস্যু। সাপোজ ধরেন আমি যদি এক্সেল আছে কোথাও, এক্সেলে গেলাম ধরেন এখানে। তো এখন বলল যে আপনাকে গুগল, ইয়াহু, ফেসবুক, হ্যাঁ, তারপরে অ্যাপল, তারপরে হতে পারে পেপসি, এরকম ১০ টা কোম্পানির নাম দিয়ে বলল যে এদের লোগো গুলো পিএনজি ফরম্যাটে চাই। আপনাকে কি করতে হবে? ধরুন গুগল, ইয়াতে যাবেন, গুগলে যাবেন, গুগলে গেলে ধরেন এখানে আপনি সার্চ করলেন, সাপোজ ধরেন আমি চাই GWGLE, গুগল লোগো, ওকে, লোগো পিএনজি, জাস্ট খালি পিএনজি লিখলেই হবে। এখানে পিএনজি লিখলে পিএনজি ফরম্যাটে আপনাকে লোগো দিয়ে দিবে। এই দেখেন, এই যে এখানে আছে না এরকম একটা লোগো, ধরেন এই লোগোটা আপনার দিয়ে দিবে ওরা পিএনজি ফরম্যাটে। এটা আপনি অতি সহজে স্ক্রিনশট করে ইলিস্ট্রেটরে গিয়ে পিএনজি তে বানায় নিতে পারবেন। হুম তারপর এখানে তো ফ্রি ডাউনলোড লেখাই আছে। হ্যাঁ, গুগল লোগো পিএনজি ফ্রি ডাউনলোড। তো আপনি যদি এখানে ক্লিক করেন সেটা ডাউনলোডও করে দিতে পারেন যেটা। আর যদি ফ্রি না থাকে তাহলে আপনি করে নিতে পারেন। হ্যাঁ, পিএনজি এখানে লেখাই আছে। হ্যাঁ, তো এখানে সেভ করা ফ্রি ডাউনলোড লেখা আছে না, এই যে লেখা আছে এখানে, সেভ করেন। সেভ করার পরে এখানে এই যে জয়েন প্রিন্টারেস্ট টু সেভ দিস, এখন আপনার যদি প্রিন্টারেস্টে থাকে তাহলে তো ওয়েলকাম, লোগোগুলো প্রিন্টারেস্টে চলে যাবে, সেখানে নিয়ে নেবেন। ঠিক আছে? এখান থেকে আপনি করতে পারেন। তারপরও যদি মনে করেন দেখেন আপনার আরো সিস্টেম আছে। ঠিক আছে? আপনি এখানে যদি যদি বেসিকটা জানা থাকে আপনার, হ্যাঁ, ইলিস্ট্রেটরের যদি বেসিকটা জানা থাকে তাহলে আপনি এটা ইজিলি ভাবে পিএনজি তে কনভার্ট করে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে। হ্যাঁ, তো এখানে যান, এখানে গেলে আরো সুন্দর সুন্দর লোগো পাবেন। এই যে এটা ধরেন এখানে গেলেন, একটু ভালো দেখে নেবেন, সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি কিভাবে পিএনজি তে করতে হয়। কোনটা নিব? সাপোজ ধরেন আমরা এখান থেকে এনিওয়ান, আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, যেটা ভালো মনে করেন সেটা নেন। ধরেন ধরেন আমি এটা আমার পছন্দ হয়েছে। ঠিক আছে? আমি এটা নিলাম। ওকে, তো আপনি কি করবেন? এটা পিএনজি তে ফরম্যাট করবেন। ঠিক আছে? তো আপনি এখানে এভাবে নিয়ে ইলিস্ট্রেটর যদি থাকে না হলে ইনস্টল করে নেবেন আপনার পিসিতে। ধরেন আমি এটা নিলাম। বেশিরভাগ পিএনজি দেওয়া থাকে ছবি। ইন কেস যদি বিপদে পড়ে যান না থাকে তাহলে এই কাজটা করতে হবে। ঠিক আছে? তো আপনি এটাকে সেভ করেন আপনার কম্পিউটারে। ধরেন আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়া PNG1 নামে সেভ করলাম। সেভ করার পরে আপনি ইলিস্ট্রেটর ওপেন করবেন আপনার কম্পিউটারে যদি থাকে। এই যে এভাবে ক্লিক করলে এরকম একটা টুলস আছে ইলিস্ট্রেটর। ইলিস্ট্রেটরটা ওপেন করলে এটা নিয়ে পিএনজি তে সেভ করা কোনো ম্যাটার না। ঠিক আছে? আর অথবা আপনি ডাউনলোড করলেন বা যেকোনো ইমেজ আপনারা জানেন, সবাই জানেন পিএনজি তে কিভাবে করতে হবে। ঠিক আছে? জিনিসটা পিএনজি তে করে দিতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে পিএনজি তে করতে হয়। জাস্ট 1 মিনিট। ওকে, তো আমি এখানে যাব, যাওয়ার পরে এটাকে ওপেন করব। ওপেন করার পরে ধরেন
আমি এটি নিলাম না, আমি তো পিএনজি 1 এ সেভ করছিলাম না, কই ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে এই যে পিএনজি আছে পিএনজি 1 এটা নিছিলাম, ঠিক আছে। ধরুন এটা আমি এখানে গেলাম, ওকে, এখানে নিয়ে আসছি। এখন আমি এটাকে একটু বড় করতে পারেন আপনি চাইলে, আপনি যদি ইলাস্ট্রেটর জানেন পারফেক্ট। ধরেন এটা নিলাম, ঠিক আছে, এই ইমেজটা নিলাম, নেওয়ার পরে অথবা আপনি এটাকে আরেকটু এই যে দাগটা আছে এটা প্রবলেম হতে পারে, আপনি কি করতে পারেন এটাকে, ধরেন আমি এতটুক নিলাম, এই দাগটাকে আমি নিচ্ছি না, সাপোজ ধরুন এতটুক নিলাম, ওকে। আমরা যদি ধরেন আরেকটু উপরে উঠাই, ওকে, এখন এই অংশটা কেটে যাবে। কিভাবে কেটে যাবে, ধরেন আমি এটা নিচেরটাতে ক্লিক করলাম, শিফট ধরে উপরেরটাতে ক্লিক করে ক্লিপিং মার্জ করে দিলাম, দেখেন এই দাগটা কাটা হয়ে যেতেছে, ঠিক আছে। এখন আমি যাব ফাইলে, ফাইলে যাওয়ার পরে দেখেন এক্সপোর্ট, এক্সপোর্টের পরে লেখা আছে সেভ ফর ওয়েব। এখন আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে জিনিসটা আছে না, এটা আমি পিএনজি তে সেভ করতে পারবো। দেখেন এখানে লেখাই আছে এই যে পিএনজি 8 না পিএনজি 24, ওকে। যখন পিএনজি 24 এ আপনি সেভ করবেন, ধরেন আমি সেভ করলাম এটা, এই জায়গায় লিখলাম সেভ, সেভ করার পরে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে আমি এটা পিএনজি তে সেভ করব, হ্যাঁ। তো পিএনজি তে সেভ করার পরে আমি এটার নাম দিলাম পিএনজি 2, পিএনজি 1 তো আছে একটা, দেখেন পিএনজি 2 দিলাম, তারপরে সেভ করলাম, ওকে। এখন এখানে যদি যাই আমি ডেস্কটপে, দেখেন ডেস্কটপে যাওয়ার পরে পিএনজি 2 নামে সেভ হয়ে গেছে, দেখছেন এই যেটা, এটা এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই জিনিসটা এখানে পিএনজি ফরম্যাটে হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা সেভ করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যারা মনে করেন বলতে পারেন যে ইলিস্ট্রেটর তো জানেন না, দ্যার ইজ নো ইস্যু, আপনাকে এরকম কিছুই করতে হবে না, আপনার এইগুলি জানার দরকার না। আপনি খালি কি করবেন, ওরা লোগোটার স্টাইলটা দেখবে, হ্যাঁ, ওরা পিএনজি করে নিবে আপনাকে, শুধু আপনার কাজ হবে ডাউনলোড, রাইট ক্লিক, সেভ এজ ইমেজ, আপনার কাজ দেখেন, সেভ এজ ইমেজ, ইমেজ করে, যদি পিএনজি যদি বলে তাহলে করবেন, কিন্তু বলবে না, হ্যাঁ, যদি ইনকেস বলে। তো আপনারা এইভাবে লেখে কিভাবে করবেন, ডেস্কটপে যাবেন, ডেস্কটপে গিয়ে নিউ ফোল্ডারে যাবেন, আপনার যে কোম্পানি দিছে সেই কোম্পানি, ধরেন এক্স ওয়াই জেড নামে একটা কোম্পানি সে দিল, একটা ফোল্ডার বানাবেন, ফোল্ডার বানাইয়া সেই ফোল্ডারে ঢুকবেন, ওপেন করবেন। তো এইখানে একটা নিলেন, ধরেন আমি দিলাম 1, জাস্ট কিচ্ছু করার নেই, জাস্ট খালি সেভ করবেন, গেল এটা, তাই না। তারপরে তারপরে আসেন, তারপরে এখানে আসেন, ধরেন আপনি লিখলেন ওয়াইএইচ ডাবল ও ইয়াহু লোগো, এন্টার, তাহলে এখানে ইয়াহু লোগো পাবেন, অভাব নাই, তাই না। তো এখানে আপনাকে বলছে যে ওদের স্যাম্পল চাইতেছে, ওরা মনে করেন 50টা কোম্পানি চাইতেছে, তো এরকম 50টা কোম্পানি হলে কোনো ব্যাপার না। তো আপনি কি করবেন, ইয়াহু যে কোনো একটা লোগো ভালো দেখে একটা লোগো নেবেন, চুজ করবেন, ঠিক আছে। ধরেন এখান থেকে একটা লোগো আমরা নিলাম ইয়াহু, ধরেন আমরা এই লোগোটাই নিলাম, রাইট ক্লিক করেন, সেভ এজ ইমেজ করেন, সেভ এজ ইমেজ করার পরে আপনি ওই যে ফোল্ডারটা আছে না এক্স ওয়াই জেড হোয়াট এভার, এনে না দেখা যাক, আপনি কিন্তু নাম্বার সিরিয়াল মতো দিবেন, টু দেন এন্টার করেন, হয়ে গেল এটা, ঠিক আছে। ঠিক এইরকম ভাবে আপনার এক্সেলে যদি আমরা যাই, তাহলে আমাদের আর কি আছে এরকম, ধরেন এখানে আছে ফেসবুক, ফেসবুকের লোগো তো আপনারা জানেনই, তাই না। ফেসবুকের লোগো ওরকম ভাবে সবকিছু সেভ করে একটা একটা করে দিয়ে দিবেন, দেওয়ার পরে ফাইনালি যখন আপনি এখানে যাবেন, যাওয়ার পরে যখন এটা ওপেন করবেন, দেখবেন এখানে ঠিকই দুইটা হয়ে গেছে, হ্যাঁ। একটা এই যে বলছি না পিএনজি ফরম্যাট অলরেডি হয়ে গেছে, এটা পিএনজি তে দেওয়া আছে। গুগল একটু পণ্ডিত তো এই জন্য আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে, সে পিএনজি তে দিবে না, মানে এটা একটু একটু ক্রিটিক্যাল। কিন্তু এই যে দেখেন এটা অলরেডি পিএনজি তে হয়ে গেছে সেভ করার পরে, হ্যাঁ, পিএনজি করাই আছে। তো এরকম ভাবে আপনাকে 50টা দিল, হ্যাঁ,
এক মাসে 50টা দিতে পারবেন না, কয় মিনিট লাগে এরকম। এইটাও কিন্তু একটা গুগল রিসার্চের কাজ, অর্থাৎ গুগল থেকে আপনি নিয়ে আইলেন। ওকে, আবার 50টা কোম্পানি দিল, সেইখানে কি লেখা আছে যে বলল যে ওই কোম্পানির মোবাইল নাম্বার, মালিকের নাম, ঠিক আছে, তাদের ফেসবুক আইডি, এইগুলিও চাবে। তখন আপনাকে এগুলি দিতে হবে। তো দিলেই এই যে কাজটা, এটা হলো ওয়েব রিসার্চের কাজ, ঠিক আছে। তাহলে এখন আপনি দেখেন, আমি যে আমরা যে বলি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, শুধু ডাটা এন্ট্রি তো লেখা টাইপ করে, কিন্তু ডাটা এন্ট্রিতে কাজ করতে গেলে, ওয়েব রিসার্চ করতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হয়। যেমন একটু আগে দেখালাম ইলিস্ট্রেটর জানতে হবে, তার মানে বেসিকটা তো আপনার জানতেই হবে। দ্যাট ইজ কল গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন আপনাকে জানতে হবে। আপনি ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে গেলে, মাসে যদি আপনি 2-3 লক্ষ টাকা ইনকাম করার প্ল্যান থাকে, তাহলে আপনাকে অনেক কিছু জানতে হবে, ঠিক আছে। এটাই ছিল মেন আজকের ভিডিওর উদ্দেশ্য। আমি এইখানে যতগুলো জব আছে সবগুলোর ভিডিও দিব, ঠিক আছে, বাট আপনাকে সব স্লোলি বুঝতে হবে। এই যে 2টা কমপ্লিট করে ফেললাম, তারপর আমি টাইপিং থেকে ফ্রিল্যান্সিং এ কিভাবে ইনকাম করা যায় সেটা দেখাবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিভাবে করবেন আপনি সেটাও দেখাবো। মাইক্রোসফট এক্সেল থেকে কিভাবে ইনকাম করতে পারেন। আপনি শুধু মাইক্রোসফট এক্সেল জানেন আর কিছু জানেন না, ইটস ওকে, করতে পারবেন। শুধু ওয়ার্ড জানেন, মাইক্রোসফট এক্সেল জানেন না, ইটস ওকে, ওয়ার্ড দিয়েও কাজ করতে পারবেন। কিভাবে করবেন আমি সব দেখাবো। পাওয়ার পয়েন্ট জানেন, এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তাই আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করে ফেলেন, হ্যাঁ। আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন আর ফাইবারে, এই 2টা প্লেসে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট কইরা এক সাইডে আপনার একটা পোর্টফোলিও বানাবেন। আপনি যদি ভালো কিছু করতে চান, আপনার এমন একটা পোর্টফোলিও লাগবে যাতে ক্লায়েন্ট দেখার সাথে সাথে তার আস্থা ফিরে আসে, না এই লোক দিয়ে আমার কাজ হবে, তারকে আমি 6 মাসের জন্য, 1 বছরের জন্য আমি আমার আন্ডারে রাখবো। তো আপনি তো একটা কোম্পানি পেয়ে গেলেন, এরকম বেশি না, মাত্র 2-3টা কোম্পানি আপনার হাতে থাকলে আর কিছু লাগে না, ঠিক আছে, আপনি কাজ করে কুলাইতেই পারবেন না। হ্যাঁ, আপনার যদি বড় আশা থাকে যে না আমি অনেক কাজ নিয়ে আসবো, 10-12 জন লোক রাইখে আমি কাজ করাবো, সেটাও করতে পারেন। কিন্তু আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে এই পরিস্থিতিগুলো বুঝতে হবে কোনটা কি। আপনি না বুঝলে ভাই কিছু করতে পারবেন না। আপনি খালি বললেই হবে না যে আমি ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং করব। দ্যাট ইজ দ্য নট রাইট ওয়ে। আপনাকে ফ্রিল্যান্সিং এর ডিটেইলস, ফ্রিল্যান্সিং একটা সিম্পল ওয়ার্ড। অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং অনেক সহজ। না রে বাবা, অনেক কিছু। আমি তো এটা শুধু ডাটা এন্ট্রির আন্ডারেই দেখাইলাম। আমি যদি এখন গ্রাফিক ডিজাইনে যাই, সেটা বিশাল বড় প্ল্যাটফর্ম। আপনি মানে কল্পনাও করতে পারেন না, অনেক কিছু, এত কিছু। শুধু খালি আমি গ্রাফিক ডিজাইনের যদি লোগো পার্টে যাই, লোগোর মধ্যেও ডিফারেন্স আছে। টাইপোগ্রাফিতে যাই, কত কিছু আছে, ঠিক আছে এখানে। তারপরে যদি আপনি প্রিন্টারেস্টে যান, প্রিন্টারেস্টে গেলে কত কিছু রিলেটেড, অ্যাড রিলেটেড, তারপরে আপনার পিকচারের কোয়ালিটি রিলেটেড, আপনি কিভাবে যাবেন, ক্লায়েন্টের কিভাবে পছন্দ হবে সেটা। আর ওয়েব ডেভেলপ সেটা তো আরেক দুনিয়া, ঠিক আছে। তো আপনারা যারা মোটামুটি ডেটা এন্ট্রি নিয়ে বসে আছেন, ওরা শুধু ডেটা এন্ট্রিতে না, আরো অনেক কিছু আছে, এগুলিও চিন্তা ভাবনা করবেন। এই যে এখানে আমি কয়টা লিখছি, 66, ঠিক আছে। টোটালি একটু ওই দেখালাম না যে ডেটা এন্ট্রি জানলেই হবে না, ওয়েব রিসার্চ জানতে হবে। কারণ ওয়েব রিসার্চ ডাটার সাথে রিলেটেড, ঠিক আছে। কারণ ওয়েব রিসার্চটা আপনি এক্সেলে করতে হবে, আপনি এক্সেল না জানলে পারবেন কেমনে। টাইপিং দেখেন, আমি টাইপিং এর ভিডিও দিব নেক্সটে। তারপর টাইপিং এ কিভাবে কাজ করতে হয় সেটাও আমি দেখাবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিভাবে করতে হয় সেটাও দেখাবো। কি কি চাকরি আছে সব আপওয়ার্ক এর ভিতর থেকে নিয়ে আমি এখানে সার্চ দিয়ে আপনাদের প্রত্যেকটা কাজ দেখাবো, ঠিক আছে। তো আর যারা মনে করেন আরো অনেক উপরে, মানে ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করতে চান, তারা তো কোডিং এর সাথে আছেন, করতেই থাকবেন, ঠিক আছে। তারাও করতে পারেন, ডাটা এন্ট্রি এটা করতে পারেন যে সাইড ইনকাম করার জন্য অ্যাকাউন্ট করে আস্তে আস্তে। আপনি যদি সমুদ্রকে ভয় পান, সমুদ্রে দাঁড়ায় আছেন, বলেন বাবারে বাবা এত বড় সমুদ্র, আমি ওখানে যাব না, আমি ভয় পাই, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ওয়ে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।